জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন্ড মুভমেন্ট আজকের আলোচনা এটা নিয়েই। চলুন এমন একটা গ্লোবাল মুভমেন্টের গভীরে যাওয়া যাক, যেটা নিয়ে হয়তো খুব বেশি কথা হয় না, কিন্তু একটা সময়ে এটাই বিশ্বের ইতিহাসকে একটা নতুন দিকে মোড় দিয়েছিল। আচ্ছা, একবার ভাবুন তো সেই সময়টার কথা। ঠান্ডা যুদ্ধের যুগ। একদিকে আমেরিকা আর তার পুঁজিবাদী বন্ধুরা, আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন আর তার সমাজতান্ত্রিক দুনিয়া। সেই সময়ে যে দেশগুলো নতুন নতুন স্বাধীন হচ্ছিল, তাদের জন্য এটা একটা বিরাট প্রশ্ন ছিল, তারা যাবে কোন দিকে। কিন্তু এই দুই শিবিরে যোগ না দিয়েও বাঁচার একটা রাস্তা খোলা ছিল, আর সেটাই হল জোট নিরপেক্ষতা। এমন একটা যুগান্তকারী ধারণা যা নতুন স্বাধীন দেশগুলোকে ওই বড় বড় শক্তিগুলোর চাপ থেকে বেরিয়ে এসে নিজেদের মতো করে চলার সুযোগ করে দিয়েছিল। ঠিক এখান থেকেই জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের। এটা শুধু একটা থিওরি ছিল না, এটা ছিল তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য একটা বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম। মানে যে দেশগুলো সবে মাত্র কলোনিয়াল শাসন থেকে মুক্তি পেয়েছে আর কোনো সুপার পাওয়ারের দলের নাম লেখাতে চায়নি, তাদের জন্য এটা ছিল নিজেদের শক্তি দেখানোর একটা জায়গা। এই আন্দোলনের শুরুটা কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ সম্মেলনের হাত ধরে। ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে এশিয়া আর আফ্রিকার দেশগুলো একজোট হয়, আর সেখানেই এর মূল ভাবনাটা দানা বাঁধে। আর এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয় ১৯৬১ সালের বেলগ্রেড সামিটে। বলতে পারেন সেদিন থেকেই এটা একটা গ্লোবাল শক্তি হিসেবে যাত্রা শুরু করে। নাম কিন্তু শুধু নিরপেক্ষ থাকার কথা বলেনি, বরং বেশ কিছু বড় বড় লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল। যেমন ধরুন, বিশ্ব থেকে উপনিবেশবাদকে পুরোপুরি শেষ করা, দক্ষিণ আফ্রিকার ভয়ঙ্কর বর্ণবাদী শাসনের বিরুদ্ধে আওয়াজ তোলা, আর সুপার পাওয়ারদের ওই পারমাণবিক অস্ত্রের দৌড় থামিয়ে শান্তির পক্ষে দাঁড়ানো। আসলে মূল লক্ষ্য ছিল নিজেদের কষ্ট করে পাওয়া স্বাধীনতাটাকে বাঁচিয়ে রাখা। আর এই আন্দোলনের প্রভাব কতটা, তা এই একটা সংখ্যা দেখলেই বোঝা যায়: ১২০। আজকের দিনে দাঁড়িয়ে ১২০টা দেশ এর সদস্য। এর মানে কি জানেন? জাতিসংঘের প্রায় ২/৩ দেশই ন্যামের অংশ। ফলে জেনারেল অ্যাসেম্বলিতে এটা একটা বিশাল প্রভাবশালী ভোট ব্যাংক হিসেবে কাজ করে। রাজনৈতিক স্বাধীনতার লড়াই তো একটা দিক গেল, কিন্তু ন্যামের সামনে আসল আরেকটা নতুন যুদ্ধক্ষেত্র, আর সেটা হল অর্থনৈতিক ন্যায় বিচার আর সার্বভৌমত্বের লড়াই। তখনই ওই ৭০-এর দশকে নাম একটা বেশ বিপ্লবী দাবি তুলল, যেটাকে বলা হয় নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার বা এনআইএও। সোজা কথায় এটা ছিল বিশ্ব অর্থনীতিকে নতুন করে সাজানোর একটা দাবি, যেখানে উন্নয়নশীল দেশগুলোর অধিকারকে সবার আগে গুরুত্ব দিতে হবে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, পুরনো সিস্টেমের ধনী দেশগুলো গ্লোবাল নর্থ বাণিজ্য আর অর্থনীতি নিয়ন্ত্রণ করত, আর গরিব দেশগুলোর সম্পদ শোষণ করত। অন্যদিকে এনআইএম কি চাইছিল? তারা বলছিল, আমাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম দিতে হবে, দেশের সম্পদের ওপর আমাদের পুরো নিয়ন্ত্রণ থাকবে, আর আমরা ধনী দেশগুলোর ওপর নির্ভর না করে নিজেদের মধ্যে অর্থাৎ সাউথ সাউথ কোঅপারেশন বাড়াবো। কিন্তু তারপর কি হলো? ১৯৯১ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, আর সাথে সাথেই ন্যাম যেন একটা অস্তিত্বের সংকটে পড়ল। কারণ যখন দুটো পক্ষই আর নেই, তখন নিরপেক্ষ থাকার মানেটা কি? আন্দোলনটা তখন নিজেকে নতুন করে আবিষ্কার করতে বাধ্য হল। এই টেবিলটা খুব ইন্টারেস্টিং। সময়ের সাথে সাথে নাম কিভাবে তার ফোকাস বদলেছে সেটা এখানে খুব স্পষ্টভাবে বোঝা যায়। ৬০-এর দশকে যেখানে মূল লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতা, আজ সেই জায়গাটায় চলে এসেছে ক্লাইমেট জাস্টিস, সন্ত্রাসবাদ মোকাবেলা আর মানবাধিকারের মতো জটিল সব গ্লোবাল ইস্যু। এটাই আসলে সময়ের সাথে সাথে বদলে যাওয়ার একটা দারুণ উদাহরণ। তো পুরনো জোট নিরপেক্ষতার ধারণাটা এখন একটা নতুন রূপ নিয়েছে, যেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। অনেকে এটাকে ন্যাম 2.0 বলেন। এর মানে হল, আজকের মার্কিন চীন দ্বন্দ্বের যুগে ভারত বা ভিয়েতনামের মতো দেশগুলো কোনো একদিকে ঝুঁকে না পড়ে নিজেদের জাতীয় স্বার্থকে সবার আগে রাখছে। যেমন ধরুন, ভারত একদিকে আমেরিকার সাথে কোয়াডে আছে, আবার অন্যদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাদের থেকে তেল কিনছে। এটাই হলো আজকের দিনের জোট নিরপেক্ষতা, মানে প্রয়োজনের সবার সাথে বন্ধুত্ব, কিন্তু কারও তাবেদারি নয়। তো সব মিলিয়ে প্রশ্নটা দাঁড়ায়, আজকের দিনে দাঁড়িয়ে ন্যাম কি আদৌ প্রাসঙ্গিক? এর উত্তরটা কিন্তু হ্যাঁ বা নাতে দেওয়া বেশ কঠিন। এর পক্ষেও যেমন যুক্তি আছে, বিপক্ষেও আছে। চলুন দুটো দেখি, একটু খতিয়ে দেখি। দেখুন, একদিকে এর শক্তি যেমন আছে, তেমনি দুর্বলতাও কিন্তু কম নয়। শক্তিটা হল জাতিসংঘে গ্লোবাল সাউথের জন্য এটা এখনও একটা বড় প্ল্যাটফর্ম। কিন্তু অন্যদিকে সদস্যদের নিজেদের মধ্যেই এত দ্বন্দ্ব, যেমন ধরুন ভারত পাকিস্তান, যে একজোট হয়ে কাজ করাটা কঠিন হয়ে যায়।
আর কোনো সামরিক বা অর্থনৈতিক ক্ষমতা না থাকায় অনেকেই একে স্রেফ একটা টক শো বা কথার আসর বলে সমালোচনা করে। তবে এত সব তর্ক বিতর্কের পরেও ন্যামের মূল দর্শনটা কিন্তু আজও ভীষণভাবে প্রাসঙ্গিক, আর সেটা হলো কোনো ব্লকের পক্ষে নয়, ন্যায়ের পক্ষে থাকা। ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতিতে অনেক দেশই যে কোনো একদিকে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলছে, সেটা কিন্তু এই দর্শনেরই একটা প্রতিচ্ছবি। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমেরিকা আর চীনের এই নতুন ঠান্ডা লড়াইয়ের যুগে কোনো শিবিরে নাম না লিখিয়ে নিজেদের স্বার্থ আর ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোর যে জোটনিরপেক্ষ দর্শন, সেটা কি আজকের দিনে আগের চেয়েও বেশি জরুরি হয়ে ওঠেনি? এই ভাবনাটা নিয়ে আজকের আলোচনা শেষ করা যাক।